আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অধ্যায় ১ থেকে আলোচনা করব টাইপ 3 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথম এমসিকিউ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি এখানে বলা হয়েছে কোন ধরনের অর্থ ব্যবস্থায় কি উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে তা সরকার নির্ধারণ করে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই অধ্যায় বা এই টপিকের যে এমসিকিউগুলো আছে এগুলো যদি আপনারা সলভ করতে চান বা আরও বেশি কিছু আপনারা প্রশ্নের খাতায় উত্তরপত্র লিখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে জানেন, একটা ছক আকারে হচ্ছে এরকম বানাবেন, যেখানে হচ্ছে আমাদের 4টা অর্থব্যবস্থা দেওয়া আছে। দেওয়ার পরে এই 4টা অর্থব্যবস্থায় মনে করেন যে এখানে লিখবেন। লেখার পরে প্রত্যেকটার বৈশিষ্ট্য বা পার্থক্য আলাদা আলাদা করে সুন্দর করে এইভাবে উপস্থাপন করবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক বেশি লিখতে পারবেন। কারণ এখানে ইসলামিক অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে খুব কম দেওয়া আছে। তো আপনি যদি বাকিগুলোর সাথে যদি কম্প্রোমাইজ করেন তাহলে দেখবেন আপনারা অনেক বেশি লিখতে পারতেছেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা বৈশিষ্ট্যগুলো লেখেন তাহলে দেখবেন যে একটা বৈশিষ্ট্যের সাথে আরেকটার কি অমিল আছে, বা একটা অর্থনৈতিক ব্যবস্থার সাথে আরেকটা অর্থনৈতিক ব্যবস্থার কি মিল অমিল সবগুলো হচ্ছে এখানে দেখতে পারেন। তো এইভাবে যদি পড়েন তাহলে আপনাদেরকে মনে থাকবে। যেমন ধরুন আমি বলা হচ্ছে যে এখানে আয় বৈষম্য, আয় বৈষম্য কোন অর্থনৈতিক ব্যবস্থায় আছে এটা যদি আপনারা একটা ছক দেখেন, ছক আকারে প্রকাশ করেন, তো খুব সহজেই দেখতে পারবেন যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি আছে, আয় বৈষম্য আছে, কিন্তু সমাজতান্ত্রিকে নাই বা হচ্ছে কি নাই। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা থাকে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা সেখানে নাই। তো এইভাবে যদি আপনারা সলভ করেন তাহলে কি হবে, আপনাদের জন্য সহজ হবে বা অনেক কিছু এখানে লিখতে পারবেন। এখানে বলা হচ্ছে কোন ধরনের অর্থব্যবস্থায় কি উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন করা হবে তা সরকার নির্ধারণ করে। তো যখনই সরকার কথাটা উল্লেখ করবে তখনই আপনারা বুঝবেন যে এটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করছে, যার কারণে আমরা সঠিক উত্তর বলতে পারি এখানে খ নাম্বার সমাজতান্ত্রিক। কারণ আমরা জানি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সব কিছু আবর্তিত হয় মূলত ব্যক্তিকে কেন্দ্র করে, সমাজতান্ত্রিকের সরকার, মিশ্রতে সমাজ এবং রাষ্ট্র উভয়ই থাকে। আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা তো উভয় থাকে, কিন্তু সেটা কি হয় শরিয়া ভিত্তিক হয়ে থাকে। তারপরে হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় ক্রেতা বিক্রেতা দ্বারা, চাহিদা যোগান দ্বারা, সরকার দ্বারা। তো দেখেন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানেই হচ্ছে কি ব্যক্তি দ্বারা। তো এখানে যেহেতু সরকার কথাটা উল্লেখ করা আছে তার মানে কি এটা হবে না। তো একটা না হলে বাকিগুলো কি হবে না, তার মানে হচ্ছে বাকিগুলো সঠিক হবে। 1 2 সঠিক। তার মানে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়, দ্রব্যের দাম নির্ধারিত হয় ক্রেতা বিক্রেতা দ্বারা এবং চাহিদা ও যোগান দ্বারা। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। তারপর হচ্ছে ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কি বলে? অদৃশ্য শক্তিকে বলা হয় হচ্ছে দাম ব্যবস্থা। অদৃশ্য শক্তিকে কি বলা হয়? দাম ব্যবস্থা। কারণ এই জিনিসটা হচ্ছে কি থাকে না, ব্যবস্থাটা স্বীকৃত বা দৃশ্যমান থাকে না, ঠিক আছে বলা হয়েছে। কারণ এখানে সরকারি পরিকল্পনা তো হবেই না, কারণ এখানে সরকার কোনো পরিকল্পনাই করে না। জনশক্তি এটা তো দৃশ্যমান একটা জিনিস, তো এটা হবে না। তারপর হচ্ছে সামাজিক কল্যাণ, আসলে ধনতান্ত্রিক এটাও অদৃশ্য, কিন্তু এটা কি হয় না ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় না। সামাজিক কল্যাণটা ওইখানে লক্ষণীয় না বা হচ্ছে এখানে থাকে না। ওইখানে সামাজিক কল্যাণ করার জন্য মূলত উৎপাদন করা হয় না বা বন্টন করা হয় না। তো দাম ব্যবস্থাটা হচ্ছে মূলত অদৃশ্য থাকে, যার কারণে সঠিক উত্তর হচ্ছে দাম ব্যবস্থা। তারপর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা, সম্পদের উপর সামরিক মালিকানা বা সামরিক নিয়ন্ত্রণ, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। তো দেখেন এখানে কি বলছে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে ব্যক্তি। তো এটা বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি থাকে, ব্যক্তি সরকার দুইটাই থাকে। তো এখানে হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে, সম্পদের রাষ্ট্রীয় মালিকায় থাকে, তো সামরিক কোনো নিয়ন্ত্রণ থাকে না। এরকম কোনো অর্থনৈতিক ব্যবস্থা নাই মিশ্রতে বা এরকম কোনো বৈশিষ্ট্য নাই। তো সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে নিচের কোনটি নির্দেশমূলক অর্থনীতির বৈশিষ্ট্য? নির্দেশমূলক অর্থনীতি কি দেখেন, এটা হচ্ছে মূলত সমাজতান্ত্রিক অর্থনীতির আরেকটা সমর্থক নাম হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি। আবারও বলতেছি, সমাজতান্ত্রিক অর্থনীতির আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি। তো এখানে দেখবেন সরকার যাবতীয় নির্দেশ, মানে যা কিছু হয় তা সরকারের নির্দেশ মতো হয়, যার কারণে এটাকে নির্দেশমূলক অর্থনীতি বলে। আবার বলতেছি, সরকারের নির্দেশে এখানে সবকিছু বলতে কি উৎপাদন, ভোগ, বন্টন ইত্যাদি সবকিছু কি হয় সরকারের নির্দেশে হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি। তো এটা বৈশিষ্ট্য কি দেখেন, বলা হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। তো সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে কি সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, তো এটা সঠিক উত্তর। তো উৎপাদকের সার্বভৌমত্ব থাকে না এখানে, সম্পদের ব্যক্তি মালিকানাও থাকে না, ভোক্তার সার্বভৌমত্ব
থাকে না। অর্থাৎ উৎপাদকের সার্বভৌমত্ব মানে কি, মানে উৎপাদকের স্বাধীনতা, এখানে কি থাকে না, উৎপাদকের স্বাধীনতা থাকে না, কারণ উৎপাদক চাইলেই কোনো কিছু উৎপাদন করতে পারে না, যার কারণে এখানে কি এটা উত্তরটা মানে এই অপশনটা ভুল। ভোক্তার সার্বভৌমত্ব মানে কি, ভোক্তার স্বাধীনতাও এখানে থাকে না। প্রত্যেকের স্বাধীনতা নির্ধারিত হয় তাদের আয় বা পদমর্যাদা অনুযায়ী, ঠিক আছে, যার কারণে সঠিক উত্তর কি এখানে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। তারপর হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে যে উদ্দীপক কিন্তু আপনাদের কমন পড়ে না, উদ্দীপক কখনোই রিপিট করে না, উদ্দীপক মূলত হচ্ছে এটা বোঝার একটা বিষয়, আপনি বুঝতে উত্তর দিতে পারবেন। বলা হচ্ছে সাদেক বাজারে চিনি কিনতে গিয়ে দেখে চিনির দাম অনেক বেশি, তাই চিনি না কিনে বাড়ি ফেরার পথে আসার পথে দেখতে পাই রাস্তার পাশে ট্রাকে করে টিসিবি ভোগ্যপণ্য বিক্রি করছে, সেখান থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষাকৃত কম দামে 1 কেজি চিনি ক্রয় করেন। তো এটা মূলত কি, এখন যদি আমরা প্রশ্নে আসি, আমরা এখান থেকে যে মনে রাখি যে প্রথমে কি করে চিনি কিনতে গিয়ে দেখে দাম বেশি, তারপর সে কি করে রাস্তার পাশে কোন এক টিসিবি ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে চিনি ক্রয় করে। সাদেকের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান, দেখেন এনে বলা হচ্ছে যে প্রথমে কি করে বাজারে যায়, বাজারে কে বিক্রি করে, কোনো ব্যক্তি বিক্রি করে ওই প্রোডাক্টটা চিনিটা, আর যখন টিসিবিতে যারা বিক্রি করতেছে, টিসিবিতে কোনো ব্যক্তি বিক্রি করে, এটা হচ্ছে সরকার বিক্রি করে, সরকার তাদের নির্ধারিত ডিলারদের মাধ্যমে। তো এখানে ব্যক্তি আছে সরকার আছে, উভয়ের কি আছে মালিকানা আছে। তো ব্যক্তি এবং সরকার উভয় থাকে কোন অর্থ ব্যবস্থায়, সম্পদের মালিকানা, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থায় থাকে। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি 3 নাম্বারটা, অর্থাৎ গ নাম্বার সঠিক উত্তর মিশ্র। আচ্ছা, তো এখন যদি আমরা 53 নাম্বার হচ্ছে এমসিকিউটা দেখি, বলা হচ্ছে উক্ত দেশে বলতে এখানে সাদেকের দেশে হচ্ছে মূলত কি মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। তো বলা হচ্ছে দ্রব্য ভোগের ক্ষেত্রে সরকার কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না, এটা সঠিক, হ্যাঁ, যে সরকার কি করে না, কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না, যার মানে কি এখানে ভোক্তার স্বাধীনতা বিদ্যমান। এই টোটাল যে লাইনটা দেওয়া আছে এটার সারমর্ম হলো বা সারাংশ হলো কি ভোক্তার স্বাধীনতা। তো এখানে ভোক্তার স্বাধীনতা থাকে। তারপর হচ্ছে বাজার নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ করে। দেখা যাচ্ছে আপনারা দেখবেন আমাদের দেশে হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। তো এই সময় দেখবেন যদি কোনো জিনিসের দাম হচ্ছে খুব বেড়ে যায়, তখন কি করে সরকার ওই বাজার নিয়ন্ত্রণটা করার জন্য তারা বিভিন্ন ধরনের তাদের কার্যক্রম চালায়, সরকার তাদের কার্যক্রম চালায়, যার কারণে সঠিক উত্তর হচ্ছে 1 হবে 2 হবে। তা হচ্ছে ব্যক্তির অতিরিক্ত মুনাফা অর্জন সম্ভব নয়, কিন্তু আমরা জানি এই অর্থব্যবস্থায় ব্যক্তির অতিরিক্ত মুনাফা অর্জন করা সম্ভব। কি কারণে সম্ভব, কারণ সে তার বৈধ পন্থায় যত খুশি, সে চাইলে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, সে চাইলে মাসে 1 কোটি টাকাও ইনকাম করতে পারে, তার মানে কি এখানে অতিরিক্ত মুনাফা অর্জন করার সুযোগ আছে। কিন্তু এখানে বলছে কি অতিরিক্ত মুনাফা অর্জন করা সম্ভব নয়, যার কারণে এটা কি এই কথাটা ভুল। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। তারপর হচ্ছে আয় বৈষম্য কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে আমরা জানি গণতান্ত্রিক অর্থব্যবস্থার এটা একটা বৈশিষ্ট্য, কারণ এখানে কোনো সরকারি বিধিনিষেধ থাকে না। সরকারি বিধিনিষেধ না থাকার কারণে কি হয়, এখানে আয় বৈষম্য দেখা দেয়। মানে যারা হচ্ছে উৎপাদক শ্রেণীর লোকজন তারা খুব বেশি টাকা ইনকাম করে, কিন্তু তার বিপরীতে যারা মানে তার আন্ডারে কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের বঞ্চনার একটা মানে সুযোগ থাকে, তাদেরকে মানে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়, যার কারণে দেখা যাচ্ছে এখানে আয় বৈষম্য দেখা দেয়। আর সমাজতান্ত্রিকে হবে না, কারণ সমাজতান্ত্রিকে সরকার সব নিয়ম নীতির মধ্য থেকে হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে, সবার সীমিত লাভ থাকে, কারণ হচ্ছে ওইখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সামগ্রিক কল্যাণটাই হচ্ছে মুখ্য বিষয়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতেও ওইটা থাকে না, কারণ সরকার কি করে বাজার নিয়ন্ত্রণ করে, আর ইসলামী অর্থনীতিতেও এটা লক্ষণীয় না। তার মানে আমরা বলতে পারি আয় বৈষম্য শুধুমাত্র গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে শৃঙ্খলহীন মনে হলেও শৃঙ্খলহীন নয় কোন অর্থ ব্যবস্থায়, ইসলামী, সমাজতান্ত্রিক, মিশ্র এবং হচ্ছে ধনতান্ত্রিক। তার মানে কি শৃঙ্খলহীন মনে হলে আসলে শৃঙ্খলহীন নয়, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। কারণ ওইখানে দেখা যায় ব্যক্তি তাদের মন মতো কাজ করতেছে, হয়তো ওইটা শৃঙ্খল অবস্থায় রয়েছে, কিন্তু আসলে কি না ওইটা একটা বিশৃঙ্খল অবস্থায় থাকে। তারপর হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কোন ধরনের অর্থ ব্যবস্থা। তো কেন্দ্র থেকে পরিকল্পনা হয় এটা মূলত হচ্ছে সমাজতান্ত্রিকে, ঠিক আছে, কারণ সরকার যা যা ঠিক করে তাই হয়, ঠিক আছে, এর বাইরে হওয়ার কোনো কিছু সুযোগ নাই, যার কারণে আমরা বলতে পারি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। বাকিগুলো কি ভুল উত্তর। তারপর হচ্ছে
ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয় কোন অর্থ ব্যবস্থায়? তো এখানে ব্যক্তিগত মুনাফা থাকে না, ঠিক আছে, এখানে কি থাকে, জাতীয় চাহিদা বা সামগ্রিক কল্যাণ থাকে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, তার কারণে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। তারপরে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে? এটা অবশ্যই যে কোনো অধ্যায় থাকুক না কেন ওইখানে খেয়াল রাখবেন যে ওইটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়। তো এখানে আমরা জানি বাংলাদেশের হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে, ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, বলা হচ্ছে কোন ধরনের অর্থব্যবস্থায় মানুষের অধিকার ও দায়িত্বে কোনো বৈষম্য নেই? তো এটা হচ্ছে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা দেওয়া আছে। তো এখানে মূলত প্রত্যেক মানুষকেই তাদের অধিকার ও দায়িত্বে কোনো বৈষম্য করা হয় না, শুধুমাত্র ইসলামী অর্থব্যবস্থায়। এখানে প্রত্যেক মানুষের অধিকার সমান, প্রত্যেক মানুষের দায়িত্ব সমান, তার হচ্ছে প্রত্যেক মানুষের মানে সবাইকে কাউকে খাটো করে দেখা হয় না। তার মানে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় মানুষের অধিকার ও দায়িত্বে কোনো বৈষম্য থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? সর্বোচ্চ মুনাফা অর্জন, এখানে আসলে সর্বোচ্চ মুনাফা করার এই থাকে না, সুযোগ থাকে না। অবাধ প্রতিযোগিতা, কোনো প্রতিযোগিতা থাকে না, কারণ সরকার হচ্ছে একাই সব কিছু করে, তাই একজনে তো প্রতিযোগিতা হয় না, যার কারণে এটাও ভুল উত্তর। তারপর হচ্ছে ভোক্তার স্বাধীনতার অভাব, আয় বৈষম্য বিদ্যমান, এখানে আয় বৈষম্য থাকে না, কারণ কি হয়, সবাই খুব সুন্দর করে তাদের যে মৌলিক চাহিদাগুলো থাকে এগুলো পূরণ করার সুযোগ পায়। এবং হচ্ছে ভোক্তার স্বাধীনতার অভাব, হ্যাঁ এখানে ভোক্তার স্বাধীনতা অভাব আছে। ধরেন আমার মনে হইলে আমি এই কাজ করতে পারবো না, আমার মনে হইলে আমি এটা করতে পারবো না, ভোক্তা চাইলেই কিছু তার স্বাধীনভাবে সেটা করতে পারবে না, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, ভোক্তার স্বাধীনতার অভাব রয়েছে। তারপর হচ্ছে জাকাত ও ফিতরার মাধ্যমে সম্পদের বন্টন ব্যবস্থা নির্ধারিত হয় কোন ব্যবস্থা? তো জাকাত তো হচ্ছে ইসলামী একটা বিষয়, যার কারণে আমরা বলতে পারি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায়। আরেকটা জিনিস আমরা জানি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থনীতি। আবার গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিন্তু নাম হচ্ছে কি, পুঁজিবাদী অর্থনীতি। ঠিক আছে, তো এই সমর্থক নামগুলো আপনারা মনে রাখবেন। সুদবিহীন অর্থ ব্যবস্থা কোনটি? সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, সেখানে সুদের কোনো কারবার নেই। ইসলামী অর্থ ব্যবস্থায় নির্দেশ করে সুদমুক্ত আমানত, হ্যাঁ এখানে আমানত রাখা হয় সুদ ছাড়া, সুদমুক্ত ঋণ গ্রহণ করা হয়, অবাধ প্রতিযোগিতা অভাব, কিন্তু এখানে অবাধ প্রতিযোগিতা দেখা যায়, কারণ আপনার কাছে মনে হয়েছে যে আমি টাকা দিয়ে এই ব্যবসা করব, সেটা করতে পারেন। আর যেহেতু আপনি সুযোগ পাচ্ছেন, আপনার মতো অনেকেই সুযোগ পাচ্ছে, তো অনেকেই এখানে প্রতিযোগিতায় কি করতেছে, অংশগ্রহণ করতেছে। তো আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে এখানে 1 ও 3, এখানে কি অবাধ প্রতিযোগিতা থাকে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 3। তারপর আরেকটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে যাই ক দেশে ব্যবসা করে সেখানে উৎপাদন, ভোগ, বন্টন কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক পরিচালিত। তো ক দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? তো দেখেন কেন্দ্রীয় পরিকল্পনা মানে হচ্ছে সেটা কি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই কথাটার মূল যে হচ্ছে কি কেন্দ্রীয় পরিকল্পনা যেহেতু বলছে, তার মানে কি হবে, সঠিক উত্তর হবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তারপর হচ্ছে ক দেশের অর্থ ব্যবস্থায় স্বাধীনভাবে দ্রব্য সামগ্রী ভোগ করা যায়। এখানে আমরা জানি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় স্বাধীনভাবে কি করা যায় না, ভোগ করা যায় না। তো এখানে প্রথমটা মানে ক্রস হয়ে যাওয়া, মানে কি বাকি দুইটা সঠিক হয়ে যাবে। উদ্যোক্তা ইচ্ছে মতো শিল্প কারখানা স্থাপন করতে পারেন, হ্যাঁ পারে না। আয় বৈষম্য নেই বললেই চলে, এখানে আয় বৈষম্য থাকে না, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। তারপর এখানে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কোন দেশে মিশ্র অর্থনীতির ব্যবস্থা বিদ্যমান? যে এই প্রশ্নটা একটু অন্যরকম করে দেওয়া আছে, এটা এই যে এখানে একটু আলাদা হয়ে গেছে, কোন দেশে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশ, জার্মানি, যুক্তরাষ্ট্র, এই তিনটা হচ্ছে সঠিক উত্তর, গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে কোন বিপ্লবের মধ্য দিয়ে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে গণতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে? এটা কোনটা বলেন তো? কোন বিপ্লবের মধ্য দিয়ে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির ঘটে? এটা হচ্ছে ফরাসি বিপ্লবের দেখেন ইউরোপ যেহেতু বলছি, ইউরোপের কোনো একটা বিপ্লবী হবে, তো দেখেন এখানে ইউরোপ নামটা আছে কি, ফরাসির সাথে ফ্রান্স, বাকিগুলো এগুলো নাই। ঠিক আছে, বাণিজ্য বিপ্লব, যদিও বাণিজ্য বিপ্লব হয়েছে কোথায়, ওই আপনার কি বলে এটা, ইংল্যান্ডে হয়েছে, শিল্প বিপ্লবও ওইখানে হয়েছে, কিন্তু সঠিক উত্তর কি হবে, ফরাসি বিপ্লবের মাধ্যমে কি হয়, এই গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত ঘটে। তো এই হচ্ছে আমার অধ্যায় 1 থেকে 3 নাম্বার টাইপের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ছিল সেগুলো। তো মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে আপনারা বুঝবেন, বুঝে বুঝে উত্তর দিবেন। এখানে মুখস্থ করার কোনো কিছু নাই, মুখস্থ না করার চেষ্টা করবেন, বুঝে বুঝে উত্তর দিলেই এখান থেকে আপনারা শতভাগ নাম্বার
বের করে নিয়ে আসতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।